আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার আজকে ১০ম ও সর্বশেষ ক্লাস। আজকে ব্যাংকিং পার্টের ক্লাস। মেন্টর হিসেবে ১০টা ক্লাসে আমি সাথে ছিলাম মোহাম্মদ গোলাম হাবিব রব্বানী, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। সো আজকে যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং নিয়ে। এটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। তারপর হচ্ছে ই পেমেন্ট সিস্টেমের লিগ্যাল যে ফ্রেমওয়ার্কগুলো সেগুলো সম্পর্কে আমরা দেখব। চেক কালেকশন, ডেবিট ক্রেডিট কার্ড, লক বক্স, ক্লিয়ারিং হাউস, সো এই সবগুলো বিষয় নিয়ে আমরা দেখব। সো আপনাদের আমি লাস্ট কয়েকটা স্লাইডে বাংলা ইংলিশ মোটামুটি মিক্স করেই স্লাইড করার চেষ্টা করছি। এটা শুরু থেকেই কমেন্ট ছিল, আমি যখন ইংলিশের স্লাইডগুলো দিতাম তখন আপনাদের পক্ষ থেকে অনেক কমেন্ট আসতো যে বাংলায় স্লাইড দেওয়ার জন্য। আসলে পুরোটা বাংলা বা পুরোটা ইংলিশ এরকম করলে অন্য একটা পক্ষ থেকে সেই জন্য আসলে মিক্স করা। তো মিক্স করতে গিয়ে দেখলাম অনেকে বলতেছেন এখন বাংলা পড়াচ্ছেন কেন। সো এটা আসলে একটু অ্যাডজাস্ট করেই স্লাইডগুলো করা, মানে দুই পক্ষেরই মন জুগিয়ে চলার জন্য আর কি। সো একটা পক্ষকে মানে একপাক্ষিক যাতে না হয়ে যায় আর কি মোটামুটি। আর এমন তো না যে আমরা যারা ধরেন ইংলিশের জন্য নিচ্ছেন বাংলা একদমই বুঝতে পারতেছেন না, আবার বাংলার জন্য নিলে ইংলিশও বুঝতে পারতেছেন না। সো একটু ব্যালেন্স করে স্লাইডটা করার একটু আপনারা আশা করি ওই বিবেচনায় দেখবেন। সো ইলেকট্রনিক ব্যাংকিং কি? ইলেকট্রনিক ব্যাংকিং তাহলে কম্পিউটার টেকনোলজি, মোবাইল ফোন, এই জিনিসগুলো ইউজ করে যে ব্যাংকিং কার্যক্রম। ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে একটা শাখাবিহীন ব্যাংকিং, যেখানে ব্যাংকের ধরেন কোনো স্ট্রাকচার, মানে ব্যাংকের কোনো ফিজিক্যাল ব্রাঞ্চে গিয়ে যে লেনদেন করে এর বাইরে আপনি ঘরে বসেই ব্যাংকিং সেবাটা নিচ্ছেন, সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ব্যাংকিং। আচ্ছা, তো বাংলাদেশের যে ই ব্যাংকিংয়ের কী কী সেবা আমরা পাই সেগুলো হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং বা টেলি ব্যাংকিং, এসএমএস, ইন্টারনেট, এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এবং কল সেন্টার, এই জিনিসগুলো তো আমরা দেখি। সো ডেবিট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হচ্ছে কি আপনার নিজস্ব অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, আপনার অ্যাকাউন্টের টাকা আপনি খরচ করবেন। ডেবিট কার্ড একটা প্লাস্টিক কার্ড, এই কার্ডের মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। সো এটা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হচ্ছে আপনি একটা ইনস্ট্যান্ট লোন নিচ্ছেন ব্যাংক থেকে। সেটা কি? যে আপনাকে একটা লিমিট দেওয়া হচ্ছে যে আপনি ধরেন এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে সাপোজ আপনি 50,000 টাকা ইউজ করতে পারবেন। সো আপনি ওই ক্রেডিট কার্ড ইউজ করে আপনার পেমেন্ট করলেন, যে আপনি ধরেন 10,000 টাকার এই সেপ্টেম্বর মাসে খরচ করলেন। এটার একটা ডেট দেওয়া থাকে, নর্মালি 20 থেকে 50 দিনের মধ্যে যদি আপনি এই 10,000 টাকা পে করে দেন তাহলে ইন্টারেস্ট দিতে হয় না। এটা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে না, এটা ব্যাংকের টাকা আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউজ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে এটিএম বা অটোমেটেড টেলার মেশিন। এটা হচ্ছে আপনার ব্যাংকে গিয়ে যে আমরা চেক জমা দিয়ে টাকা তুলি সেটা করতে হয় না, এটিএম বুথ থেকে আপনি হচ্ছে আপনার কার্ড ইউজ করে টাকা তুলতে পারেন বা টাকা জমাও রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে টেলিফোন ব্যাংকিং, টেলিফোন বা মোবাইল ফোন ইউজ করে যে ব্যাংকিং সেবাগুলো নেওয়া হয়। আপনি ইন্টারনেটের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা, ভিএফটিএন বা এনপিএসবি বা আরটিজিএস সেগুলো করতে পারেন। এসএমএস ব্যাংকিং হচ্ছে মোবাইলের এসএমএসের মাধ্যমে যে ব্যাংকিং সেবা আদান প্রদান করা হয় সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। আর ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যবহার করে হচ্ছে পাসওয়ার্ড, ব্যাংকের ওয়েবসাইট বা কোনো অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজ করে হচ্ছে এই লেনদেনটা করতে পারেন ইন্টারনেট ব্যবহার করে। এনি ব্রাঞ্চ ব্যাংকিং হচ্ছে যে আপনি এক জায়গায় অথবা একটি শাখায় হিসাব খুলে দেশের যে কোনো শাখায় লেনদেন করতে পারেন। ধরেন আপনি ঢাকার একটা সোনালীর ঢাকার একটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন, সেখান থেকে আপনি বগুড়া বা রাজশাহীর একটা ব্রাঞ্চ থেকেও কিন্তু লেনদেন করতে পারেন। এটা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। আচ্ছা, এখন এই যে টিপিক্যাল বা ফিজিক্যাল ব্যাংকিং এর মানে বাইরে গিয়ে এই যে ই ব্যাংকিংটা, আমরা ই ব্যাংকিং নিয়ে কথা বলছি, তো ই ব্যাংকিংয়ের আসলে সুবিধাটা কী? ই ব্যাংকিংয়ের সুবিধা হচ্ছে 24/7 আপনি পরিষেবা পাচ্ছেন। যে কোনো সময় ধরেন আপনার এখন বাসায় টাকা পাঠাতে হবে, আপনি হচ্ছে ই ব্যাংকিং ইউজ করে সাথে সাথে আপনি ফান্ডটা ট্রান্সফার করে দিলেন। সো 24/7 কিন্তু আপনি হচ্ছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এই সেবাটা পাচ্ছেন। আপনার সময় কমে যায়। এখন ধরেন আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে কারণ বাজার, আমি থাকি মিরপুরে। এখন মিরপুর থেকে আমি কারণ বাজার যাব, গিয়ে চেক দিয়ে টাকা তুলবো, তারপর হচ্ছে ওই টাকা অন্য ব্যাংকে গিয়ে পাঠাবো। এটা অনেক সময় কিন্তু কিল করে। সো এটা ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা না, আমি আমার ফোন থেকেই হচ্ছে সোনালীর অ্যাপ ইউজ করে আমি টাকা পাঠিয়ে দিলাম। তো আমার সময় সাশ্রয় হলো, আমার খরচ সেভ হলো, আপনার যাতায়াতের খরচ। তারপর হচ্ছে এই ইন্টারনেট ব্যাংকিংয়ে কিন্তু আসলে চার্জ অনেক কম। সো লেনদেনটা দ্রুত হয়, আমি দ্রুত বিল পরিশোধ করতে পারি,
তারপর অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে, আমার এখন দেখা দরকার যে আমার কত ব্যালেন্স আছে, সেটা ইনস্ট্যান্ট আমি দেখতে পারি, সহজে টাকা স্থানান্তর করা যায়। ওই বিএফটিএন, আরটিজিএস মেইনলি হচ্ছে দ্রুত টাকা স্থানান্তর করা যায়, এনপিএসবি আর আরটিজিএস এগুলোর মাধ্যমে এটা সামান্য চার্জ কাটে, হয়তো আপনার 10 টাকা চার্জ কাটবে, কিন্তু বিএফটিএনে হচ্ছে চার্জ কাটে না, কিন্তু ওইটা হচ্ছে ব্যাংকের অথরাইজেশন লাগে, মানে আপনি এখন টাকাটা পাঠাইলেন, কারণ আজকে তো হবে না, কালকে দেখা যাবে ব্যাংক খোলার পর, তারপর আপনার অথরাইজেশন দিবে যে এটা এখানে হচ্ছে 24 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লেগে যেতে পারে। আচ্ছা, নগদবিহীন লেনদেন আপনি দেখেন, এখন যদি আপনি ধরেন এই যে কোরবানির সময় যেটা হয় যে আপনি একটা গরু কিনবেন, আপনি 2 লাখ টাকা সাথে নিয়ে যাচ্ছেন, এখন 2 লাখ টাকা ক্যাশ ক্যারি করাও কিন্তু ঝুঁকিপূর্ণ, বা অনেক অনেক ক্যাশ টাকা একসাথে ক্যারি করা ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে যদি আপনি আপনার একটা কার্ড নিয়ে যান, কার্ড থেকে হচ্ছে পেমেন্ট করে দিতে পারেন। সো লেনদেনটা আপনার নগদবিহীন। তারপর মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করেও কিন্তু লেনদেন করা যায়। সো ই ব্যাঙ্কিংয়ের আসলে অনেক সুবিধা আছে, আপনি ইনস্ট্যান্ট লেনদেন করতে পারেন, সবসময় সেবাটা পান, খরচ কমায়, সময় কমায়। আচ্ছা, এখন কিছু অসুবিধা আছে, যেমন নিরাপত্তা ঝুঁকি। আপনার কাছে ক্যাশ টাকা থাকা যতটা নিরাপদ, আপনার যখন অ্যাকাউন্টে টাকা থাকে তখন কিন্তু ঝামেলা আছে। যেমন রিসেন্ট আমি গত ক্লাসেও বলছি যে আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন যে একটা ব্যাংকের কি হচ্ছে যে আপনার ওটিপি আসতেছে, ওটিপি আসার পর আপনি ওটিপি শেয়ারও করতেছেন না কারোর সাথে, কিন্তু তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। তারপর এখন টাকা চলে গেলে কি আপনি সেখানে হচ্ছে আপনি অভিযোগ করবেন, তারপর এটা নিষ্পত্তি হবে কি না আদৌ। তো সেই জিনিসগুলো একটা নিরাপত্তার ঝুঁকি কিন্তু থাকে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনার টাকা কেটে নিচ্ছে কি না, এই জিনিসটা। আচ্ছা, তারপর হচ্ছে প্রযুক্তিগত সমস্যা। দেখা যায় যে অনেক সময় এরকম হয়, আপনি হচ্ছে এটিএম বুথে আপনি এটিএম কার্ড ভেতরে দিয়ে আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, টাকার অ্যামাউন্ট দিচ্ছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে কিন্তু টাকা বের হয় নাই। সো এরকম কিন্তু প্রযুক্তিগত টেকনোলজিক্যাল অনেক ডিফিকাল্টিস থাকে। তারপর জালিয়াতি করে বিভিন্ন চক্র হচ্ছে, যেমন কিছুদিন আগে আমার বিকাশে একটা মানে আমার ফোনে একটা টেক্সট আসে যে আমাকে 30,000 টাকা, যেমন নর্মালি আপনি ক্যাশ ইন করলে যেরকম মেসেজ আসে সেরকম ওরকম মেসেজটা কপি করে আমার কাছে পাঠানো হয়েছে 30,000 টাকা। তো তার কিছুক্ষণ পর একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলা হচ্ছে যে ভাই, ভুল করে আমার ছোট ভাই হচ্ছে এরকমভাবে টাকা পাঠায়। তো আমি তো বুঝতে পারছি, আপনি এরকম কিছু দেখলে আপনি আগে আপনার ব্যালেন্স চেক করেন, দেখেন ব্যালেন্সে কিছু নাই, শুধু ওই মেসেজটা দেওয়া হয়েছে। সেরকম কিন্তু বিভিন্ন জালিয়াতি চক্র এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের এটাকে কাজে লাগায় এরকম বিভিন্ন জালিয়াতি করে থাকে। ইন্টারনেট ও ডিভাইসের উপর পুরোপুরি নির্ভরশীলতা চলে আসে এগুলো ব্যবহার করে বিভিন্ন যেমন ডিভাইস চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে তখন কিন্তু সেবার বিঘ্নতা ঘটে। তারপর নিরক্ষরতা, যেমন আমাদের অনেকে কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সাথে অভ্যস্ত না, গ্রামাঞ্চলের অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যারা, তারা কিন্তু এই ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে অভ্যস্ত না। আচ্ছা, ব্যাংকিং কর্মকর্তাদেরও কিন্তু জড়িত থাকার ঝুঁকি থাকে। এগুলো হচ্ছে এই ব্যাংকিংয়ের অসুবিধা। তো বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাংকিংয়ের সেবা কি, বাংলাদেশের ক্ষেত্রেও রেমিটেন্স সহ বিভিন্ন 24 ঘন্টা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই যে আমরা যে সুবিধাগুলো দেখলাম সেগুলো কিন্তু আমরা নিচ্ছি, আর ভবিষ্যতেও আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলায় আমাদেরও কিন্তু এর সম্ভাবনা অনেক বেশি যে আমরা ই ব্যাংকিংয়ে হচ্ছে ফোকাস করে আমরা আরও হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের। আচ্ছা, এখন আসি এই যে ই ব্যাংকিং নিয়ে কথা বললাম, এই শাখাবিহীন ব্যাংকিংয়ের একটা অংশই হচ্ছে কিন্তু ই ব্যাংকিং। যেমন এই যে ই ব্যাংকিং, এটা হচ্ছে কিন্তু শাখাবিহীন ব্যাংকিংয়ের একটা পার্ট, এর সাথে আরও মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এটিএম ব্যাংকিং, এগুলো কিন্তু এই শাখাবিহীন ব্যাংকিং, যেখানে কি থাকে না, কোনো কিন্তু ভৌত শাখার প্রয়োজন হয় না, গ্রাহকরা বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে এই লেনদেনগুলো কিন্তু করে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি ই পেমেন্ট সিস্টেমের যে লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলো, আইনগত যে কাঠামো আছে সেগুলো কি। একটা হচ্ছে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন 2014 সালের এই একটা হয়, বাংলাদেশ ব্যাংক এটা রেগুলেট করে। তারপর হচ্ছে 1972 সালের যে বাংলাদেশ ব্যাংক অর্ডার আছে সেটা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947-এর, তারপর আইসিটি অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন ল, এই লগুলো ফলো করে কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা করা হয়। আচ্ছা, চেক কালেকশন কি? চেক কালেকশন হচ্ছে ব্যাংকের মাধ্যমে পরিশোধ বা নিষ্পত্তি করার, ব্যাংকের মাধ্যমে এই চেকের টাকা পরিশোধ করার একটা প্রসেস। এটা দেখি এই প্রক্রিয়াটা কীভাবে হয়। প্রথমে চেক জমা হয়, তারপর দেখা হয় যে আপনার অর্থ আছে কিনা পর্যাপ্ত। আপনি 50,000 টাকার একটা চেক ইস্যু করলেন, আপনার অ্যাকাউন্টে তো 50,000 থাকতে হবে, না হলে তো আপনাকে টাকা দিবে না। তারপর হচ্ছে টাকা প্রদান করা হয়, তারপর আপনার হিসেবে জমা হয়, তারপর হচ্ছে এই কাজগুলো পর্যায়ক্রমে হয়, চেক কালেকশনের কাজগুলো। আচ্ছা, ডেবিট কার্ড বললাম প্লাস্টিক কার্ড, যে আপনার
অ্যাগেনস্টে আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকে সেই টাকা থাকার সাপেক্ষে আপনি কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারেন, আপনার টাকা তুলতে পারেন। আচ্ছা, এটাকে নগদ অর্থের বিকল্প হিসেবে ইউজ করা যায়। অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে যে আপনি এটিএম বুথে গিয়ে আপনি পিন দিয়ে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। লেনদেনের তথ্য আপনি সাথে সাথে পেতে পারেন, যে আপনার ধরেন 50,000 টাকা আছে, ওখান থেকে আপনি 10,000 তুললেন, সাথে সাথে কিন্তু একটা স্লিপের মাধ্যমে দেখা যায় যে আপনার রিমেইনিং ব্যালেন্স আছে 40,000। তারপর হচ্ছে এটিএম সুবিধা তো বললামই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে নগদ ছাড়া কেনাকাটা করতে পারেন, অনলাইন বিল পেমেন্ট করতে পারেন, ডিসকাউন্টার বিভিন্ন দেখবেন যে যেমন বুফেতে যে 2 জনের জায়গায় 3 জন হচ্ছে, আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করেন 2 জনের জায়গায় 3 জনকে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন যে বাই অন গেট অন, যেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে অবশ্যই বিল দিতে হবে। সো এই জিনিসগুলো আসলে ক্রেডিট কার্ডকে মোটিভেট করার জন্য এই অফারগুলো, ডিসকাউন্টগুলো কিন্তু দেওয়া হয়। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যদি আপনি দেরিতে পরিশোধ করেন, ওই যে 20 থেকে 50 দিনের বাইরে যদি চলে যায় আপনার পেমেন্টটা, তাহলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তারপর হচ্ছে অতিরিক্ত খরচের ঝুঁকি থাকে। অতিরিক্ত খরচের ঝুঁকি কি, যেমন আমি পার্সোনালি এটা ডিমোটিভেট করতেছি না কাউকে, কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করি না ক্রেডিট কার্ড নেওয়াকে। আমার যেটা মনে হয় যে আমি যদি ক্রেডিট কার্ড নেই, এখন আমি যেরকম কষ্ট করে চলতেছি, ক্রেডিট কার্ড নিলে খরচটা বেড়ে যাবে, তখন মনে হবে আরে ক্রেডিট কার্ড তো আছে, 5,000 টাকা এক্সট্রা খরচ হলে আর কি। সো এই জিনিসটা অনেকের আবার এটা যদি প্রপারলি ম্যানেজ করতে পারেন তাহলে বেটার। ক্রেডিট স্কোর খারাপ হতে পারে। এখন আপনি ক্রেডিট কার্ড নিয়ে যদি যথাসময়ে পরিশোধ করতে না পারেন, তো আপনার পার্সোনাল ক্রেডিট রেটিংটাও কিন্তু খারাপ হতে পারে। আচ্ছা, বাংলাদেশে ক্রেডিট কার্ড 1997 সালে, তখন কি এএনজেড গ্রিনলেস ব্যাংক, বর্তমানে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রথম ক্রেডিট কার্ড সেবা চালু করে। এখানে এখন 40টার বেশি ব্যাংক হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা দিচ্ছে। তো বাংলাদেশের ক্রেডিট কার্ড সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। এবার আসি লকবক্স। লকবক্স কি? একটা সার্ভিস অফার্ড বাই ব্যাংক। ব্যাংকের একটা সার্ভিস টু কালেক্ট, প্রসেস অ্যান্ড ডিপোজিট পেমেন্ট অন বিহাফ অফ এ বিজনেস হুইজ স্পিডস আপ ক্যাশ কালেকশন। এই ক্যাশ কালেকশনটাকে দ্রুত করার জন্য এই লকবক্স সিস্টেমটা ইউজ করে ব্যাংক। আচ্ছা, লকবক্স সিস্টেমটা কাজ করে কীভাবে? প্রথমে হচ্ছে কাস্টমার পেমেন্ট করে, সেটা ব্যাংক হচ্ছে কালেকশন করে। কাস্টমার পেমেন্টটা করে কিসের মাধ্যমে? পোস্ট অফিস বক্সের মাধ্যমে। পোস্ট অফিস বক্সের মাধ্যমে কাস্টমার হচ্ছে পেমেন্টটা করে, তারপর হচ্ছে ব্যাংক সেটা কালেকশন করে, পেমেন্ট প্রসেসিং করে ফান্ড ডিপোজিট করে হচ্ছে ওই কোম্পানির কাছে হচ্ছে টাকা ট্রান্সফার করে। তো লকবক্সের মেইন জিনিসটা হচ্ছে কি করে, এই বেনিফিটসগুলো কি লকবক্সের? একটা হচ্ছে রিডিউস মেইল অ্যান্ড প্রসেসিং ফ্লট, ইট সিগনিফিক্যান্টলি শর্টেন দ্য টাইম ইট টেক্স ফর পেমেন্ট টু রিচ দ্য বিজনেস। এখন বিজনেসের পেমেন্টটাকে শর্টেন করে, ক্যাশ কালেকশনটাকে দ্রুত করে, ক্যাশ ফ্লোটাকে ইমপ্রুভ করে, সিকিউরিটি এনহ্যান্স করে, সিকিউরিটি বাড়ায়, এফিসিয়েন্সি বাড়ায়। এগুলো হচ্ছে লকবক্সের সুবিধা। এরপর আসি আমরা ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে। তো ব্যাংকিং ক্লিয়ার হাউস বা নিকাশ ঘর হচ্ছে একটা নির্দিষ্ট ব্যবস্থা, যেখানে কি হয়, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের একে অপরের সাথে যে লেনদেন দেনা পাওনা, সেটা কিন্তু নিষ্পত্তি করা হয় ক্লিয়ারিং হাউসের মাধ্যমে। আর বাংলাদেশ ব্যাংক মূলত এই বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে হচ্ছে ব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে থাকে। আচ্ছা, এই ব্যবস্থায় হচ্ছে MICR বা ম্যাগনেটিক ইনক্যারেক্টর রিকগনিশন কোডযুক্ত চেক ব্যবহার করা হয়। আচ্ছা, ক্লিয়ারিং হাউসের গুরুত্ব কি? আন্তঃব্যাংক দেনা পাওনা নিষ্পত্তি করে। ধরেন এবি ব্যাংক সোনালী ব্যাংকের কাছে টাকা পায়, আবার সোনালী ব্যাংক এবি ব্যাংকের কাছে টাকা পায়, তাহলে এবি সোনালীকে দিবে, আবার সোনালী এবিকে দিবে। এটা কি করে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে তাদের দুইটার ব্যালেন্স দেখে হচ্ছে এই দেনা পাওনাটা নিষ্পত্তি করে। ঝুঁকি কমে যায় যেহেতু রেগুলেটরি অথরিটি এখানে ইন্টারফেয়ার করতেছে। নিরাপত্তা দক্ষতা বাড়ে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, আর লেনদেনের তথ্য যাচাই করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, যেখানে হচ্ছে আপনার ফিজিক্যালি ব্যাংকে গিয়ে টাকা না তুলে এটিএম বুথের থেকেই আপনি টাকা তুলতে পারেন। টেলিব্যাংকিং হচ্ছে কি, টেলিফোন বা মোবাইল ফোন ইউজ করে যে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে টেলিব্যাংকিং। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আমরা হচ্ছে এর আগেও বিভিন্ন ক্লাসে দেখছি। এখানে মোটামুটি একটু ইতিহাস দেওয়া আছে যে 1971 সালের আগে কী ছিল, যে পূর্ব পাকিস্তানের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হতো স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখা থেকে। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখা, সেটাই আসলে পরবর্তীতে কী হতো, এই 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা হয়, যেটা আগে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখা ছিল। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কবে? 16 ডিসেম্বর 1972
71 সালে প্রতিষ্ঠিত যেমন একজন দেখলাম কমেন্ট করছেন গত দিনের ক্লাসে যে 72 হবে, 72 না, আসলে বাংলাদেশ ব্যাংক ওইটা কোশ্চেন ছিল বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে, তো বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971-এ। আচ্ছা, পরবর্তীতে দেখেন উন্নয়ন হয় স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংককে উন্নত করা হয়। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের পাশাপাশি মুদ্রানীতি প্রণয়ন, এটা জানি যে মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা। তারপর ধীরে ধীরে আধুনিক ব্যাংকিং প্রযুক্তি প্রবর্তন করা হয়, চেক ক্লিয়ারিং হাউস, বিএফটিএন, আরটিজিএস। বর্তমানে বাংলাদেশ ব্যাংক শুধু মুদ্রানীতি নয় বরং অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এই যে মেইন এখানে বাংলাদেশ ব্যাংক এর বাইরে অনেক কাজ করে, তো মেইন যে কাজগুলো সেটা এখানে দেখানো হচ্ছে। মুদ্রা ইস্যু করা, বাংলাদেশ ব্যাংক হচ্ছে কারেন্সি ইস্যুর যে দায়িত্ব সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের, যদিও হচ্ছে অর্থ মন্ত্রণালয় হচ্ছে 1, 2 আর 5 টাকা, এগুলো হচ্ছে এই মুদ্রাগুলোর দেখাশোনা করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আর এই মুদ্রাগুলোতে আপনি দেখবেন যে অর্থ সচিবের সিগনেচার থাকে, কিন্তু এই মুদ্রাগুলোতে অর্থ সচিবের সিগনেচার থাকে। তাহলে বাংলাদেশ ব্যাংক কোনগুলো দেখে, এর উপরে যেগুলো আছে 10, 20 থেকে শুরু করে 1000 টাকা, তো এই নোটগুলোতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। তো এই নোটগুলো ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। আর এই ছোট 1, 2, 5 টাকার নোট, এগুলোকে বলা হয় সরকারি নোট। এগুলোকে কি বলা হয়? সরকারি নোট। এগুলো হচ্ছে দেখাশোনা করে সরকারি নোটগুলো হচ্ছে দেখাশোনা করে হচ্ছে বা ইস্যু করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর এই 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত এগুলোকে বলা হয় ব্যাংক নোট। আর ব্যাংক নোটগুলো ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, আর স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বর্তমান গভর্নর হচ্ছে 14তম গভর্নর, এই 13তম গভর্নর 14ই আগস্ট 2024-এ তিনি যোগদান করেন। আহসান এইস মনসুর, আহসান এইসতে হচ্ছে আহসান হাবিব মনসুর। এখন নতুন যে টাকাগুলো নামছে সেগুলোতে আপনারা দেখবেন যে গভর্নরের সাইন আছে আহসান এইস মনসুর। তারপর মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তাহলে মনিটারি পলিসি এটা প্রণয়ন করে ইমপ্লিমেন্ট করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর ফিসক্যাল পলিসি হচ্ছে অর্থ মন্ত্রণালয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনা, তাহলে ফরেন কারেন্সি, ডলার হোক, সেটা গোল্ড হোক বা অন্যান্য বৈদেশিক মুদ্রা, এসডিআরের যে আমরা গত ক্লাসে 5টা মুদ্রার কথা বলছি, সেই মুদ্রাগুলো সেগুলোর দেখাশোনা করা, রিজার্ভ ব্যবস্থাপনা করা। এই যে রিজার্ভ হচ্ছে আমাদের আগের গভর্নমেন্টের সময় বাড়তে 50 হয়েছিল, তখন বিভিন্ন লেখালেখি, বিভিন্ন প্রজেক্টে ধার দেওয়া হয়েছে। সেই টাকাগুলো কিন্তু আবার দেখা গেছে যে করোনার পর কমতে সেটা কিন্তু 20 বিলিয়নের ঘরে চলে আসছিল, 20 বিলিয়ন থেকেও কম। সেটা আবার কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আস্তে আস্তে বাড়তে 30 বিলিয়ন ক্রস করে গেছে। সো এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এই রিজার্ভ ব্যবস্থাপনার কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংকের। আচ্ছা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকি, এই যে 61টা ব্যাংক আছে, 61টা স্কেজুয়াল ব্যাংক, আরও এনবিএফআই, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, সেগুলোর দেখভাল করার জন্য, সুপারভাইজ করা, সেগুলোর জন্য রুলস রেগুলেশন তৈরি করা, তারা আবার সেগুলো মানতেছে কিনা সেজন্য অফসাইড অনসাইড সুপারভিশন করা, সব কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংকের। আচ্ছা, পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা, এই দেখবেন হচ্ছে বিভিন্ন পেমেন্ট সিস্টেম পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে, যে ট্রেজারি বন্ড এগুলো ইস্যু করে কিন্তু সরকারের পক্ষ হয়ে বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করে। আর অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে পরিচালনা করে। আচ্ছা, এই ব্যবস্থা দেশে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে উচ্চ খেলাপি ঋণ, মূলধন স্বল্পতা, তারল্য সংকটের মতো সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশের মেইন সমস্যা, ব্যাংকিং সেক্টরের মেইন সমস্যা হচ্ছে উচ্চ খেলাপি ঋণ, এনপিএল, নন পারফর্মিং লোন। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম এই নন পারফর্মিং লোনগুলো কিন্তু অনেক কিছু ব্যাংকে দেখবেন আপনার 90% হচ্ছে এনপিএল, মানে কি ভয়াবহ অবস্থা। সে 100 টাকা লোন দিলে 90 টাকা আর ফেরত পায় না। তারপর মূলধন স্বল্পতা, বিভিন্ন ব্যাংকের হচ্ছে মূলধনের ঘাটতি থাকে। তারপর হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস, তারল্য সংকট হচ্ছে আপনি ব্যাংকের কাছে গেলেন, ব্যাংকের কাছে টাকা নেই। যেমন এখন অনেকের হয়েছে, আমি ব্যাংকের নাম বলতেছি না, বেশ কিছু ব্যাংকে গিয়ে কি হচ্ছে, আপনারা হচ্ছে ডিপিএস করে রাখছিলেন, এফডিআর করে রাখছিলেন, টাকা জমতে 1 কোটি পার হয়ে গেছে। এখন আপনি ব্যাংকে টাকা তুলতে যান, ব্যাংক কি বলে টাকা নেই, কি করতে হবে?
প্রত্যেক সপ্তাহে 10,000 করে টাকা তুলবেন। তো আপনার টাকা যদি হয় 1 কোটি, আপনি প্রত্যেক সপ্তাহে 10,000 করে টাকা তুললে কয় বছরে টাকা তুলে শোধ করবেন? সো এই জিনিসগুলো, এই জন্য আমাকে যখন এগুলো বলেন এখন এই যে এরকম হয়ে গেছে, আসলে এখন কিছু করার নেই, ব্যাংকে টাকা নেই, ব্যাংক তো আপনাকে দিতে পারবে না। সো এই যে যারা হচ্ছে টাকা রাখবেন বা ডিপিএস করবেন, এগুলো করার আগে আসলে চিন্তা করবেন, মানে দেখে শুনে রাখবেন যে কোন ব্যাংকগুলো বেটার পারফর্ম করতেছে, কোন ব্যাংকগুলো ভালো, কোন ব্যাংকগুলো ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে তৈরি হবে না। কারণ এই যে যারা টাকা জমাইতে 1 কোটি টাকা জমাইছে, তাদের দেখেন, তারা দেখা গেছে তাদের সব সঞ্চয় এখানে কিন্তু আসলে ইনভেস্ট করে ফেলছে। তো তারা হচ্ছে ওখানে কেন গেছে? তাহলে শুরুতে যখন দেখবেন যে সে যখন একটা ডিপিএস করতে গেছে, যখন তার নিজের কাছে থাকা 10 লাখ টাকা এফডিআর করতে গেছে, তখন সে কিন্তু কি দেখছে, আচ্ছা এবিসি 3টা ব্যাংক আছে, এ ব্যাংক 5% দিবে, বি ব্যাংক 6%, আর সি ব্যাংক দেখি 15% দিবে। এই যে আপনি 15% দেখে লোভে পড়ে যে সেখানে গেলেন, তাহলে আপনি দেখেন যে ভালো ব্যাংকগুলো যেখানে 5% 6% দিচ্ছে, সেখানে সে 15% কেন দিচ্ছে? তার মধ্যে ঝামেলা আছে। সো বেশি ইন্টারেস্ট দেখে কিন্তু সেদিকে ছুটে যাওয়া যাবে না, আপনার প্রিন্সিপালের সিকিউরিটিটা নিয়ে আগে ভাবতে হবে। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক 1972 সালে প্রতিষ্ঠিত না, আসলে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 1972 সালে প্রতিষ্ঠিত, কিন্তু কোশ্চেন যদি আসে বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1971। আচ্ছা, 4 ধরনের ব্যাংক আছে আমাদের মূলত। জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক, এনসিবি। এগুলো হচ্ছে সরকারি মালিকানাধীন। সরকারি মালিকানাধীন কয়টা? 6টা ব্যাংক আছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিভিএল, বেসিক, এগুলো হচ্ছে এনসিবি বা ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক। সরকারি মালিকানাধীন উন্নয়ন অর্থ প্রতিষ্ঠান। উন্নয়ন অর্থ প্রতিষ্ঠান হচ্ছে যেমন এই যে বিকেবি আর রাকাব, বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর হচ্ছে রাকাব, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক, তারপর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, আবার দেখেন যে কমিউনিটি ব্যাংক আছে পুলিশদের জন্য। এগুলো হচ্ছে সরকারি মালিকানাধীন অর্থ প্রতিষ্ঠান। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যেগুলো ব্যক্তি বা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। আর বিদেশি ব্যাংক আছে, বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক। তো এই 4 ধরনের ব্যাংক নিয়ে আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতটা গঠিত। এখন এই যে ব্যাংকিং খাতের মেইন যে চ্যালেঞ্জগুলো, প্রথম হচ্ছে উচ্চ খেলাপি ঋণ। তাহলে আগে আপনারা দেখছেন যে বেশ কিছু লোক, কিছু প্রতিষ্ঠান ইসলামী, এই কেউ হচ্ছে এক একটা ব্যাংকে ধরে একদম মানে নাজেহাল করে ফেলছে, ওগুলো ব্যাংক একদম ফাঁকা করে দিয়ে গেছে। সো এই যে উচ্চ খেলাপি ঋণ, তারা টাকা নিছে আর টাকা ফেরত দেয় নেই, যেটা বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান সমস্যা, উচ্চ খেলাপি ঋণ। তারপর মূলধন স্বল্পতা, তারল্য সংকট। তো কিছু ব্যাংকে দেখবেন যে মূলধন একদমই নাই, তারল্য সংকট, আপনি গেলে টাকা দিতে পারতেছে না। তারপর হচ্ছে পরিচালন ব্যয় অনেক বেশি। তো এই উচ্চ খেলাপি ঋণ, মূলধন স্বল্পতা, পরিচালন ব্যয়, এগুলো হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমানে প্রধান চ্যালেঞ্জগুলো। আচ্ছা, এখন আমরা প্রশ্ন দেখি কিছু, যে ইলেকট্রনিক ব্যাংক কেন ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ করবে? সেটা হচ্ছে পরিচালন ব্যয় কমে, গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিসর বাড়ে, ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বাড়ে। এখন দেখেন মানুষজন এখন অনেক ব্যস্ত ভাই, এখন সারাদিন অফিস করে একজন আপনার কখন ব্যাংকে যাবে, ব্যাংকে যা চেকের মাধ্যমে কখন টাকা তুলবে, বা মানুষজন চায় কাজকর্ম ইজি করতে, সেই জন্য সবাই হচ্ছে ফিজিক্যাল ব্যাংকিংয়ের চেয়ে ইলেকট্রনিক ব্যাংকিংটাকে বেশি প্রিফার করে। ব্যাংকেরও হচ্ছে এখানে পরিচালন ব্যয় কমে, বড় পরিসরে মানুষের কাছে যাওয়ার সুযোগ হয় ব্যাংকিং সেবা নিয়ে, ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বাড়ে। পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করে? কাগজপত্রের ব্যবহার কমিয়ে। আপনি আগে যখন লেনদেন করতে চাইতেন, ধরেন আপনাকে একটা চেক বই দেওয়া হইতো, বিভিন্ন পেপারে লেখালেখি করে হচ্ছে আপনি টাকা তুলতেন, টাকা জমা দিতেন। সো এই কাগজপত্রের ব্যবহার কমে যায়। কাগজপত্রের ব্যবহার কমে গেলে পরিবেশ, সেটা কীভাবে ভালো পরিবেশের জন্য? তাহলে কাগজ, আমরা জানি যে বাঁশ থেকে কাগজ বানানো হয়, যে কাগজের ব্যবহার যদি আমরা একদম কমায় ফেলতে পারি, এটা আমাদের পরিবেশের জন্য বেটার। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের আইনি কাঠামোর প্রধান উদ্দেশ্য কি? লেনদেনের বৈধতা ও নিরাপত্তা। আইনি কাঠামো, এই যে ইলেকট্রনিক ব্যাংকিং, এখন এটার জন্য রুলস রেগুলেশন করা কেন দরকার? যাতে আপনার যে কাস্টমাররা আছে তাদের যাতে সেফটিটা এনশিওর হয়, তাদের টাকা যাতে জালিয়াতির মাধ্যমে চলে না যায়, সেটা একটা। আরেকটা হচ্ছে লেনদেনের বৈধতা। এই লেনদেন যে আমি করতেছি, এই যে একটা সার্ভিস চালু করলাম, এটার আইনি মানে বৈধতা কি, সেটা বৈধতা দেওয়ার জন্য হচ্ছে আইনি কাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার আছে। ব্যাংক কেন গ্রাহকের ডাটা সুরক্ষিত রাখে? সেটা হচ্ছে আইনি বাধ্যবাধকতার কারণে। এখন ধরেন একজনের আপনার নাম্বার ট্রেস করা দরকার, বা একজনের পরিচয় জানতে চাচ্ছেন, তো আপনি তাকে এনআইডির নাম্বার বললে, বা হচ্ছে আপনি তার ফোন নাম্বার বললে ব্যাংক আপনাকে তথ্য দিবে কি না? সেটা হচ্ছে না, কারণ হচ্ছে গ্রাহকের ডাটা সুরক্ষিত রাখতে ব্যাংক
বাধ্য, আইন অনুসারে ব্যাংক হচ্ছে কারো ডাটা হচ্ছে অন্যের কাছে ট্রান্সফার করবে না। তবে হ্যাঁ, এটা যদি ধরেন সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো ইস্যুস থাকে কারো নামে, বা আদালত থেকে যদি কোনো অর্ডার থাকে যে ওনার তথ্য প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক সেই ডাটা দিতে পারে। আদারওয়াইজ হচ্ছে কারো ডাটা অন্যের কাছে ব্যাংক কখনোই দিবে না। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিধিমালা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের নীতিমালা তৈরি করে। চেক নিষ্পত্তির দুটি প্রধান পদ্ধতি, একটা হচ্ছে ক্লিয়ারিং হাউস আর একটা হচ্ছে ইলেকট্রনিক চেক ক্লিয়ারিংয়ের মাধ্যম। তো এই দুইটা পদ্ধতিতে চেক নিষ্পত্তি বা ক্লিয়ারিং করা হয়। ক্লিয়ারিং হাউসের প্রধান ভূমিকা কী? একটা হচ্ছে চেকের লেনদেন ও দেনাপাওনা সমন্বয় করা। চেকের লেনদেন আর দেনাপাওনা সমন্বয় করে হচ্ছে ক্লিয়ারিং হাউস। বাউন্স চেকের প্রধান কারণ হচ্ছে অপর্যাপ্ত তহবিল। এখন আপনি 60,000 টাকার একটা চেক ইস্যু করছেন, দেখা গেল আপনার অ্যাকাউন্টে টাকা আছে 50,000, তো তাইলে 50,000 টাকা থাকলে আপনাকে 60,000 টাকা তো ব্যাংক দিতে পারবে না। তো তখন চেকটা বাউন্স হবে, আপনার অপর্যাপ্ত তহবিলের কারণে আপনার চেকটা বাউন্স হবে। চেক ইস্যু করে কে? চেক ইস্যু করে টাকা প্রদানকারী, যে আপনাকে টাকা দিবে। ধরেন আমার কাছে আপনি 20,000 টাকা পান, তো আমি চেক লিখে দিব আমার অ্যাকাউন্ট থেকে, আপনি গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেবেন। সো ইস্যু করবে আপনার টাকা যে দিবে, আমার কাছে টাকা পান, আমি টাকা দিব। সো আমি হচ্ছে ইস্যুয়ার বা চেক ইস্যুকারী, টাকা প্রদানকারী যে, সেই হচ্ছে চেক ইস্যুয়ার। চেকের বৈধতা হচ্ছে 6 মাস থাকে। একটা চেক, আমি আপনাকে একটা চেক লিখে দিলাম, এটা আপনি 6 মাসের মধ্যে যে কোনো সময় টাকা তুলতে পারবেন, কিন্তু 6 মাস ক্রস হয়ে গেলে সেটা মেয়াদ উত্তীর্ণ চেক। এখানে কিছু পূর্ণরূপ দেওয়া আছে, MICR, SCH, ECC, ইলেকট্রনিক চেক ক্লিয়ারিং, এগুলো দেখে নেবেন, ইম্পর্টেন্ট শর্ট ফর্ম, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, হাই ভ্যালু চেকের ক্ষেত্রে কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়? সেটা হচ্ছে 10 দিনের মধ্যে। চেক নিষ্পত্তির মাধ্যমে ব্যাংক কোন কার্যক্রমের দক্ষতা বাড়ে? সে তারল্য ব্যবস্থাপনার। কার্ড ক্লোনিং কি? একটা গুরুত্বপূর্ণ টার্ম, পরীক্ষা আসতে পারে যে কার্ড ক্লোনিং কি? জালিয়াতি চক্রের মাধ্যমে একটি বৈধ কার্ডের তথ্য চুরি করে নকল কার্ড তৈরি করা। কারণ আপনার কার্ডের যে তথ্য ছিল সেগুলো চুরি করে একজন নকল কার্ড তৈরি করলো, সেটাকে বলা হয় কার্ড ক্লোনিং করা। চিপ এবং পিন প্রযুক্তি ব্যবহার করা হয় কার্ডের নিরাপত্তার জন্য। ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড কত দিন? গ্রেস পিরিয়ড হচ্ছে 20 থেকে 25 দিন, যেটা বলছিলাম যে গ্রেস পিরিয়ডের মধ্যে যদি আপনি যত টাকা ইউজ করছেন ক্রেডিট কার্ডে, সেটা যদি ফেরত দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট দিতে হয় না। ডেবিট কার্ড দিয়ে লেনদেনের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে সীমিত পরিমাণ। এখন আমরা যারা ছোটোখাটো চাকরিজীবী, দেখা যায় যে আমাদের যে টাকা কার্ডে থাকে, আমাদের অ্যাকাউন্টে থাকে, যে টাকা দিয়ে কোনোভাবে মাস চলে যায়, অনেকের তাও চলে না, ধার করতে হয়। সো আমাদের এই সীমাবদ্ধতা হচ্ছে সীমিত পরিমাণ, আমাদের অ্যাকাউন্টে টাকাই কম থাকে। সো ডেবিট কার্ড দিয়ে তো আমরা এর বেশি লেনদেন করতে পারি না, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ড ইউজ করতে হয়। কার্ড ব্যবহার করে যদি আন্তর্জাতিক লেনদেন করা হয়, তখন কী ফি দিতে হয়? সেটা হচ্ছে কনভার্সন ফি। ওই যে আপনার ডলার টাকার কনভার্সন, ডলার রুপির কনভার্সন, ডলার টাকা পাউন্ডের কনভার্সন, এই কনভার্সনগুলোর জন্য একটা চার্জ দিতে হয় আপনি যদি ইন্টারন্যাশনাল লেনদেন করেন, বাইরের দেশে লেনদেন করেন। লকবক্স সেবার প্রধান উদ্দেশ্য হচ্ছে নগদ অর্থ সংগ্রহ প্রক্রিয়াকে সহজ, দ্রুত করা। লকবক্স সেবার অসুবিধা হচ্ছে অতিরিক্ত ফি বা চার্জ। এটা দ্রুত করে, আপনার ক্যাশ কালেকশনটা দ্রুত হয়, কিন্তু এর জন্য অতিরিক্ত ফি দিতে হয়। লকবক্স সেবা প্রদান করে হচ্ছে ব্যাংক। লকবক্স সেবায় গ্রাহকরা পেমেন্ট পাঠায় ব্যাংকের পোস্ট বক্সে। আর BSCH এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারিং কার্যক্রম পরিচালনা করে। আচ্ছা, এখন শেয়ার বাজারের লেনদেন নিষ্পত্তি কি নিকাশ ঘর কাজ করে কিনা? ক্লিয়ারিং হাউস শেয়ার বাজারে কাজ করে কিনা? উত্তর হচ্ছে করে। সেটার নাম কি? CDBL, সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেড। EFT হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আর BSCH বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস চালু হয় 2010 সালে। IBR হচ্ছে টেলিব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয়, IVR, ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স। টেলিব্যাংকিংয়ের অসুবিধা কি? যে কল সেন্টারের উপর অত্যাধিক নির্ভরশীলতা। 1 টাকা 2 টাকার নোট ইস্যু করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর হচ্ছে AN হামিদুল্লাহ। বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলে কেন? আইনগত বাধ্যবাধকতা। হ্যাঁ, এখন বলতে পারেন এতগুলো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বলবে আর ওরা মানবে কেন? উত্তর হচ্ছে আইনগত বাধ্যবাধকতা। ব্যাংক এই কোম্পানি আইন অনুসারে, বাংলাদেশ ব্যাংকের অর্ডার অনুসারে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুসারে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কখন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা পায়? সেটা হচ্ছে 1972 সালে। আবার আমি বলতেছি, যদি কোশ্চেন আসে বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠা হয়, উত্তর হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বর। কিন্তু যদি কোশ্চেন আসে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা পায় কত সালে, মর্যাদা পায় কিন্তু 72 সালে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, যেটা 1972 সালে প্রতিষ্ঠা হয়। আর জনতা ব্যাংক প্রতিষ্ঠা 1972 সালে ইউনাইটেড আর ইউনিয়ন ব্যাংকের সমন্বয়ে। 72 সালে 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। আচ্ছা, এবার আমরা কিছু MCQ দেখি।
ইলেকট্রনিক ব্যাংকিং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দ্রুত, নিরাপদ এবং যে কোনো সময় লেনদেনের সুবিধা। 24 ঘন্টা 7 দিন হচ্ছে আপনি সুবিধা পাবেন। গ্রাহকদের জন্য এনেছে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি মোবাইল ব্যাংকিং, যে এটা হচ্ছে বিভিন্ন রকম মানে একদম গ্রামের স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে সবাই হচ্ছে কিন্তু এই যে আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে থাকে। ই পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। আর ই পেমেন্ট সিস্টেমের আইনি কাঠামোর উদ্দেশ্য হচ্ছে গ্রাহক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। আচ্ছা, চেক ক্লিয়ারিংয়ের কাজ করে হচ্ছে ক্লিয়ারিং হাউস। চেক সংগ্রহ প্রক্রিয়া বিলম্ব ঘটে কারণ কি? প্রযুক্তিগত ত্রুটি বা ম্যানুয়াল প্রসেসিংয়ের কারণে। আর ডেবিট কার্ডের ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে কী করতে হয়? নিজস্ব অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যবহার করতে হয়, মানে আপনার যত টাকা আছে তত টাকায় আপনি ব্যবহার করতে পারেন, এর বেশি না। ক্রেডিট কার্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে আগে খরচ পরে পরিশোধ। আপনাকে একটা লিমিট দেওয়া থাকে, অবশ্যই লিমিট পর্যন্ত আপনি খরচ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার সেটা পরিশোধ করতে হবে। লকবক্স সিস্টেম সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়? গ্রাহকের পেমেন্ট দ্রুত সংগ্রহ করার জন্য। এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। টেলিব্যাংকিংয়ের প্রধান বৈশিষ্ট্য ফোনের মাধ্যমে ব্যালেন্স চেক ও লেনদেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তো সবাই জানেন, বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানার জনসেবামূলক উদ্দেশ্যে পরিচালিত জাতীয়কৃত, মানে ন্যাশনালাইজড বাংলাদেশ ব্যাংক, যে এই বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংক আছে 6টা, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ও জনসেবামূলক উদ্দেশ্যে পরিচালিত। আর প্রাইভেট ব্যাংকগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক পরিবেশে মুনাফা অর্জনের সেবা প্রদানের উদ্দেশ্যে ভূমিকা পালন করে। উন্নয়ন ব্যাংকগুলোর প্রধান ভূমিকা দীর্ঘমেয়াদী শিল্প অবকাঠামো অর্থায়নের জন্য। আচ্ছা, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অপরচুনিটি প্রোভাইডেড বাই ইলেকট্রনিক ব্যাংকিং, এটা হচ্ছে এনহ্যান্স ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড 24/7 সার্ভিস। হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ রিপ্রেজেন্ট লং টার্ম অপরচুনিটি অফ ই ব্যাংকিং, lower operational cost and increased efficiency? The primary legal concern for e-payment, data protection, transaction security and customer rights. আচ্ছা, মেইন রেগুলেটরি অথরিটি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দ্য ফাংশন অফ চেক কালেকশন ইন বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম ইজ মেইনলি হ্যান্ডেল থ্রু ক্লিয়ারিং হাউস অপারেশন। দ্য ডিলে ইন চেক কালেকশন ইজ মোস্ট লাইকলি ডিউ টু টেকনিক্যাল এররের কারণে। আচ্ছা, ডেবিট কার্ড ট্রানজ্যাকশন ইজ ডিরেক্টলি লিঙ্ক টু দ্য কাস্টমার্স অন ডিপোজিট অ্যাকাউন্ট। আর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, যে বারবার বলে আসতেছি, সেটা কি? যে ডেবিট কার্ডে হচ্ছে আপনার নিজের টাকা থেকে খরচ করা, আর ক্রেডিট কার্ড হচ্ছে আগে খরচ করবেন, বাই নাও পে লেটার ফ্যাসিলিটি উইথ এ ক্রেডিট লিমিট। তাহলে যে লিমিট আছে সেই লিমিট অনুযায়ী ব্যবহার করে তারপর সেটা আপনি ফেরত দিবেন। দ্য লকবক্স সিস্টেম ইজ প্রাইমারলি ইউজ টু ক্যাশ কালেকশনটাকে দ্রুত করার জন্য। আচ্ছা, এটিএম অটোমেটেড টেলার মেশিন। টেলিব্যাংকিং হচ্ছে পারফর্ম ব্যালেন্স ইনকোয়ারি, ট্রান্সফার অ্যান্ড পেমেন্ট থ্রু টেলিফোন সার্ভিসের মাধ্যমে টেলিব্যাংকিংটা করা হয়। ন্যাশনালিস্ট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে স্টেট ওনারশিপ। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে মার্কেট কম্পিটিশন অ্যান্ড প্রফিট ওরিয়েন্টেড। আর ডেভেলপমেন্ট ব্যাংকগুলো হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য ইউজ করা হয় ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার আর এগ্রিকালচারের ক্ষেত্রে। আর লিগাল ইনস্ট্রুমেন্ট অফিসিয়ালি এস্টাবলিশড বাংলাদেশ ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক হিসেবে এস্টাবলিশ করা হয় বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার 1972, রাষ্ট্রপতির আদেশ বলে 1972 অনুযায়ী। কারেন্সি ইস্যুয়েন্স অথরিটি, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ইস্যুয়েন্স অথরিটিটা হচ্ছে এটার নোট ইস্যু করে আর কয়েন ইস্যু করে হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট এনশিওর করা আর এক্সচেঞ্জ রেট স্টেবিলিটিটা ধরে রাখা। বেস্ট ডিফাইন্স প্রাইমারি অবজেক্টিভ অফ বাংলাদেশ ব্যাংক, তাহলে ইনফ্লেশন স্টেবল করে, ব্যালেন্স গ্রোথ আর এমপ্লয়মেন্ট। আচ্ছা, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট হচ্ছে আরটিজিএস, যেটার মাধ্যমে হচ্ছে রিয়েল টাইম ট্রান্সফার হয়, মানে সাথে সাথে ফান্ড ট্রান্সফার হয়ে যায় আরটিজিএস এর মাধ্যমে। আর বাংলাদেশ ব্যাংক রেগুলেটেড সুপারভাইজ কমার্শিয়াল ব্যাংক কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ ব্যাংক সুপারভাইজ করে এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে। আচ্ছা, ইন ইটস রোল অ্যাজ দ্য গভর্নমেন্টস ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক প্রাইমারিলি রেসপন্সিবল ফর ট্রেজারি বন্ড, তারপর হচ্ছে পাবলিক ডেট, এগুলো ইস্যু করে সরকারের হয়ে। আর বর্তমান সেপ্টেম্বর 2025 এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন ডক্টর আহসানিস মনসুর। সো এখানে রেফারেন্স দেওয়া আছে কোথা থেকে কোশ্চেন করা হয়েছে। সো এটা ছিল আমাদের আজকের লেকচার। এর মধ্যে দিয়ে আসলে শেষ হয়ে যাচ্ছে আমাদের ফাইন্যান্সের ব্যাংকিং পার্টের লেকচারগুলো। সো আপনাদের জন্য এখন কিছু কথা বলি, যে ক্লাস সম্পর্কে আপনাদের বিভিন্ন মতামত আমরা পেয়েছি, সেই হিসাবে কিন্তু আমরা চেষ্টা করেছি যে বাংলা ইংলিশ, অনেকে যাচ্ছেন বাংলা। দেখেন, আপনারা নিজেরাই যখন কমেন্টগুলো দেখবেন, সেটা অনেকে চাচ্ছে যে আপনারা লেকচারটা বাংলায় দেন, স্লাইডগুলো বাংলায় দেন, কোশ্চেন যেভাবে খুশি করেন, এটা একটা কমেন্ট। আরেকজন কমেন্ট করতেছে উল্টা, যে
কোশ্চেনটা হচ্ছে বাংলায় দেন, লেকচার যেভাবে দেন দেন। এখন এক একজনের এক এক রকম চাওয়া, তারপরে আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। আর এরপরও হচ্ছে আমাদের সময়ের স্বল্পতার কারণে হয়তো বেশ কিছু ত্রুটি আমার পার্সোনাল কোনো ত্রুটির কারণে, আমার ধরেন জানার সীমাবদ্ধতা থাকার কারণে, বা সবচেয়ে মেইন ফ্যাক্টরটা হচ্ছে সময়। আপনারা দেখতেছেনই যে খুব স্বল্প সময়, আপনারা নিজেরাও কিন্তু পড়তে গিয়ে আসলে প্যারা খাচ্ছেন। যাদের 47 আছে, তারপর আবার এক মাস হয়তো আপনারা পাবেন না, এরপর 49। সো এই যে ইন্টারিম টাইমটাকে ম্যানেজ করে যে আসলে প্রিপারেশন না, এটা আপনাদের জন্যও কিন্তু টাফ। সো আমিও হচ্ছে জব করি, আমার জায়গায় হয়তো আপনারা চাচ্ছিলেন যে অন্য একজন আসলে হয়তো ভালো হইতো, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের ধরেন সেম জিনিসই হইতো, উনিও তো জব করে। তো উনি এসেও দেখতেন যে এই যে স্বল্প সময়ের মধ্যে আপনাদের জন্য ম্যাটেরিয়ালস তৈরি করা, আপনাদের জন্য কোশ্চেন করা, লেকচার দেওয়া, সব মিলে কিন্তু মোটামুটি টাফ হয়ে যায়। তারপরেও আপনাদের অনেক ধন্যবাদ। মানে শুরুর দিকের ক্লাসগুলোতে রেটিং একটু খারাপ হলে তারপর আপনারা ভালো রেটিং দিয়েছেন। আপনাদের জন্য এখন পরামর্শ হচ্ছে, ক্লাস আসলে বারবার দেখার কিছু নাই। এই যে 1-1.5 ঘন্টার ক্লাস, এটা বারবার দেখা, এটা আপনাদের জন্য বিরক্তিকর। আর আপনারা যেহেতু মিনিমাম তো 4 বছরই ফাইন্যান্স ব্যাংকিং পড়ে আসছেন, সো আমি এই 1-2 মাসে আপনাদের ফাইন্যান্স ব্যাংকিংয়ের বস করে দেবো এরকম না। সো আপনাদের নলেজ অলরেডি আছে এই সাবজেক্টের উপর। সো আপনারা যেটা করতে পারেন, বারবার ক্লাস না দেখে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে সেটা দেন। আর যেহেতু 15টা সাবজেক্টিভ টেস্ট হবে আর 5টা ফুল মডেল টেস্ট, মোটামুটি এখানে আমি যদি ধরি, তারপর আমাদের স্লাইডে অনেক কোশ্চেন থাকে, সব মিলে কিন্তু 2-3 হাজার এমসিকিউ আপনারা সলভ করবেন। সো 2-3 হাজার এমসিকিউ সলভ করলে এগুলো থেকে আশা করি আপনাদের পরীক্ষায় অনেক অনেক এমসিকিউ আপনারা কমন পাবেন। সো এখন আপনারা একটু নেগেটিভ কমেন্ট করলেও আশা করি আপনারা পরীক্ষা দিয়ে এসে আমাদের এই প্ল্যাটফর্ম, আমাদের লেকচার শিট, আমাদের কোশ্চেন, এগুলা নিয়ে আপনারা প্রশংসা করবেন ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, আপনারা আপনাদের স্বপ্নের বিসিএস ক্যাডার হন। সবার জন্য দোয়া থাকবে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।